দেশে করোনায় একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৬৯। এ পর্যন্ত সর্বোচ্চ ১,১৬২ জন শনাক্ত। পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। 0 থেকে 10 বছরের মধ্যে একটি মেয়ে শিশু আছে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, অন্য দেশের তুলনায় পরিস্থিতি খারাপ না। কোভিড রোগী চিকিৎসা করবেন, নন কোভিড রোগীও আপনারা চিকিৎসা করবেন। চিকিৎসার মধ্যে কোনো আমাদের তফাৎ করা যাবে না। করোনা যুদ্ধে যোগ দিলেন ২,০০০ নতুন চিকিৎসক। ফ্রন্টলাইনে আমি মানুষের সেবা দিতে পারবো। আমরা যাতে নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রেখে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সেবা করতে পারি, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোভিডের সাথে যুদ্ধ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত অর্ধকোটি পরিবারকে সরকারের নগদ অর্থ সহায়তা শুরু কাল। সরাসরি মোবাইল অ্যাকাউন্টে যাবে ২,৫০০ টাকা, মাইল ফলক বলছেন অর্থনীতিবিদরা। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে ৫টি ওষুধ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা। চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তকরণে গণস্বাস্থ্যের ২০০ কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে হস্তান্তর। ১ সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবার আশাবাদ। চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর ১ মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবেন নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করাই উদ্দেশ্য। এবং মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যেই হালদা নদীতে ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ১,১৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৬৯ এবং শনাক্ত প্রায় ১৮,০০০। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মে মাসে দেশের সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হবেন এমন ধারণা যেন সত্য প্রমাণিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা। বুধবার ব্রিফিংয়ে জানানো হয়, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত এবং মৃত দুটোতেই সব রেকর্ড পার হয়েছে। শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,১৬২টি। এ যাবৎকালের মধ্যে সর্বাধিক ২৪ ঘন্টায় মৃত্যু আমাদের, এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো ১৯। পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। আমরা জেলাওয়ারি বা বিভাগওয়ারি যদি দেখি, তাহলে ঢাকা শহরের হাসপাতালগুলিতে এদের ১৩ জন মৃত্যুবরণ করেছেন, এবং ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকারই, তবে একজনের ঠিকানা আছে পাবনার। নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, খুলনা বিভাগে ১ জন, তিনি নড়াইলের, এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন, তার মধ্যে চট্টগ্রামের ২ জন এবং কুমিল্লার ১ জন। মৃতদের মধ্যে ১ জন শিশু, বাকিদের মধ্যে ১৭ জনের বয়সী ৫০ বছরের বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে একটি মেয়ে শিশু আছে, এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন। সুখবর হলো, নমুনা পরীক্ষা কেন্দ্র বাড়ছে। নতুন করে ঢাকায় ২টি আর জামালপুরে ১টি সহ সারা দেশে এখন ৪১টি জায়গায় সংগ্রহ করা হচ্ছে নমুনা। ঢাকায় যে 2টি বেড়েছে, এই 2টি হলো আমাদের প্রাইভেট সেক্টরে, একটা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হলো প্রাভা হেলথ। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনোবল বাড়ানোর উপর জোর দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। আমরা একটু গত ২৪ ঘন্টার বাংলাদেশের সার্বিক চিত্র দেখতে চাই। গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি নমুনা পরীক্ষার সংখ্যা কিন্তু রেকর্ড সংখ্যক, ৭,৯০০ জনের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এর মধ্যে শনাক্ত হয়েছে রেকর্ড ১,১৬২
62 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত 17,822 জন এবং মারা গিয়েছেন সেটিও কিন্তু রেকর্ড সংখ্যক 19 জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেলেন 269 জন এবং বিগত দিনগুলোকে কিন্তু ছাড়িয়ে গিয়েছে করোনা শনাক্তের সংখ্যা, একই সঙ্গে মৃতের সংখ্যা। আমরা একটু দেখে নেব গত 2 মাসের সার্বিক চিত্র। আমরা দেখেছি যে গত 8 মার্চ প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে আমরা এপ্রিলের শুরুর পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি স্বাভাবিকভাবেই একটু একটু করে আগাচ্ছিল করোনা আক্রান্ত রোগী এবং আমরা যেটা দেখেছি যে 8 এপ্রিলে এসে কিন্তু এটি ক্রমান্বয়ে উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা এবং এ পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি 17,822 জন আক্রান্ত হয়েছেন করোনা। এবার দেখতে চাই বিভাগ ভিত্তিক সংক্রমণের হার। ঢাকা বিভাগে কিন্তু সংক্রমণের হার সব থেকে বেশি। ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি 80.80, যেটি গতকাল ছিল 81.24, অর্থাৎ গতকালের থেকে কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। আমরা এবার একটু দেখব চট্টগ্রামে এই হার 6.80। ময়মনসিংহের পরবর্তীতে একটু যদি ময়মনসিংহ আমরা দেখি, ময়মনসিংহ বিভাগে রয়েছে 3.68। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের সংক্রমণের হার বেশি এবং পর্যায়ক্রমে বাকি বিভাগগুলো যেটি রয়েছে খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশাল, সেখানে কিন্তু তুলনামূলক কিছুটা সংক্রমণের হার কম। যারা মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজনটা দেখতে চাই। সেখানে দেখা যাচ্ছে আজকে 0 থেকে 10 বছরের মধ্যে মারা গিয়েছেন 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছর 7 জন, 61 থেকে 70 বছর 5 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 5 জন। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা নাগরিক রয়েছেন তাদের মৃতের সংখ্যায় কিন্তু আমরা সব থেকে বেশি দেখছি। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে যারা জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন তাদের কিন্তু ভয় বেশি, তাদের কিন্তু সংখ্যাটা বেশি। আবারও বাড়ানো হয়েছে সাধারণ ছুটির মেয়াদ। পঞ্চমবারের মতো এই ছুটি 30 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে এই সময়ে সরকারি কর্মচারীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ রয়েছে। পাশাপাশি যান চলাচলেও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই সময়ের মধ্যে যান চলাচলের নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল জারি করা হবে বলেও জানান মন্ত্রণালয়। সেক্ষেত্রে আপনার 30 মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হচ্ছে। আমরা প্রজ্ঞাপন দিব হয়তো আগামীকাল সকালেই আমরা প্রজ্ঞাপন দিয়ে ফেলবো। তো সেটা হচ্ছে আপনার যে ঈদের 4 দিন আগে, ঈদের 2 দিন পরে, এই 7 দিন আমাদের সাধারণ পরিবহন যেগুলো আছে এমনি গাড়ি থেকে মানে প্রাইভেট কার থেকে শুরু করে যেগুলো বাইরে বেরিয়ে আসছে সেগুলো চলাচলের ক্ষেত্রে বেশ কঠোরতা থাকবে। যে যেখানে আছে সেখানে ঈদ করবে, কেউ মুভ করবে না। এদিকে করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর দিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দাবি, এখনও পরিস্থিতি তুলনামূলক ভালো। দুপুরে 2000 নতুন চিকিৎসক নিয়োগ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। এদিকে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে যোগ দেওয়াকে চিকিৎসক হিসেবে নেওয়া শপথ বাস্তবায়নের সুযোগ বলে মনে করেন নতুন নিয়োগপ্রাপ্তরা। করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সারা দুনিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন অসংখ্য ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসক। বাংলাদেশেও আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক, পাঠাতে হচ্ছে কোয়ারেন্টিনে। এ বাস্তবতায় প্রজ্ঞাপন জারির মাত্র 7 কর্মদিবসের মধ্যে কাজে যোগ দিলেন 2000 সহকারী সার্জন। বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেয়া চিকিৎসকরা জানালেন, মহামারী পরিস্থিতিতে নিয়োগ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। জয়েন করে খুব ভালো লাগছে যে আমি ফ্রন্টলাইনে আমি মানুষের সেবা দিতে পারবো। এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমরা যাতে নিজেদেরকে সুরক্ষিত রেখে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সেবা করতে পারি, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যথাসম্ভব মেধা, চেষ্টা, পরিশ্রম দিয়ে কাজটা এগিয়ে নেওয়ার এবং কোভিডের সাথে যুদ্ধ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষায় সরকার সব ব্যবস্থা নিয়েছে। হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া বড় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। আপনারা কোভিড রোগী চিকিৎসা করবেন, নন কোভিড রোগীও আপনারা চিকিৎসা করবেন। চিকিৎসার মধ্যে কোনো আমাদের তফাৎ করা যাবে না। সকলেই রোগী যারা হবেন সকলকে একই ধরনের সেবা আমাদেরকে দিতে হবে। সারা বিশ্বে কোভিড বিভিন্ন পর্যায়ে, ইউরোপ, আমেরিকাতে আপনারা দেখেছেন কি অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ
অনেক ভালো আছে। এ সময় তিনি আরো দাবি করেন, যথাযথ পিপিই না পরায় চিকিৎসকদের অনেকেই সংক্রমিত হয়েছেন। সুরক্ষিত রাখতে হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। আগে কাটা টিকিটে আগামী বছর 14 মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে, টাকা চাইলে এখনই ফেরত, জানালো বাংলাদেশ বিমান। করোনায় দরিদ্রদের সহায়তায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো 50 লাখ পরিবারকে 12.5 কোটি টাকা নগদ অর্থ সহায়তার আওতায় আনছে সরকার। 10 লাখ পরিবারকে টাকা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী কালে কার্যক্রম উদ্বোধন করবেন। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 1.25 কোটি পরিবারের তালিকা থেকে বাছাই করা হয়েছে 50 লাখকে। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে টাকা। অর্থনীতিবিদরা বিষয়টিকে মাইল ফলক বলছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চের শেষ দিকে দেশে করোনা হানা দেওয়ার পরই সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, জারি হয় অঘোষিত লকডাউন। এতে কাজ হারিয়ে আয় বন্ধ হয়ে যায় লাখ লাখ মানুষের। 24 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 5 কোটি মানুষকে তাই ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। ত্রাণের পাশাপাশি ঈদ উপহার হিসেবে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 4টি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 50 লাখ পরিবারকে নগদ 2500 টাকা করে দেওয়া হবে সরাসরি অর্থ সহায়তা, যেখানে কুলি, হকার, রিক্সা ও ভ্যান চালক, কৃষক, নির্মাণ কিংবা পরিবহন শ্রমিক এবং দোকানদার সহ নিম্নবিত্তদের প্রাধান্য দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুতকারীরা বলছেন, যেহেতু পরিচয়পত্র ছাড়া মোবাইল ব্যাংক হিসাব খোলা সম্ভব নয়, তাই এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় কমিটি এবং জেলা কমিটি এবং উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি ওই ওয়ার্ডের যে সমস্ত কর্মহীন মানুষ আছে তাদের তালিকা করে যাচাই বাছাই করে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এটি অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দারিদ্র্য সীমার নিচে থাকা প্রায় 2 কোটি মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে রমজান ও ঈদ পালন করতে পারে, এজন্যই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। 14 থেকে 18 মে পর্যন্ত 5 দিনে পৌঁছে যাবে এ টাকা। 1,25,00,000 পরিবারের তালিকা করেছি, অতি দরিদ্র বলা যায় যাদেরকে, তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকাটি করা হয়েছে। টাকাটি সরাসরি নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মাধ্যমে উপকারভোগীদের হাতে চলে যাবে। এই টাকাটা যাতে সরাসরি ভুক্তভোগী পায়, মনিটরিংয়ের জন্য একটি জাতীয় কমিটি করা হয়েছে। এখানে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নাই। অর্থনীতিবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, প্রকৃত দরিদ্রদের তালিকাভুক্ত করাটাই মূল চ্যালেঞ্জ। এই উদ্যোগ যারা খাদ্য চাইতে সংকোচ বোধ করেন তাদেরকে হেল্প করবে তাদের জীবিকা নির্বাহ করতে। আগামী 3 মাস অন্তত এই অর্থ সাহায্য দেওয়া উচিত এবং অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে যাতে ডুপ্লিকেশন না হয়, যার দরকার আছে তারা যেন বাদ না পড়ে যান। সরকারের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। খাদ্যের মাধ্যমে ত্রাণ দেওয়ার পদ্ধতি, সেখানে যে দুর্নীতির সমস্যাটি ছিল, এটি নিশ্চিত করতে হবে যে এই পদ্ধতিতে যাতে এই সমস্যার উদ্ভব না হয়। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের 2 শাখা থেকে এই 1257 কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শক্তিশালী গবেষণা ছাড়াই জাতীয় গাইডলাইনে কোভিড চিকিৎসায় 5টি ওষুধের অন্তর্ভুক্তি বিভ্রান্তি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সুপারিশ করা 3টি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নেই কোনো সতর্কবার্তা। শুধুমাত্র বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে এই মর্মে একের পর এক ওষুধ তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। মহামারীর এই সময়ে এ ধরনের ওষুধ ব্যক্তিগত উদ্যোগ বা স্বল্প পরিসরে চিকিৎসকরা ব্যবহার করতে পারলেও গাইডলাইনে অন্তর্ভুক্ত না করার পরামর্শ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড চিকিৎসায় বিশ্বজুড়ে 1/2 ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। গবেষণাধীন ওষুধের সবগুলোই অন্য রোগের ওষুধ হিসেবে অনুমোদিত। ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় গাইডলাইনে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ও ক্লোরোকুইন এই 3টি ওষুধের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হার্টে ক্ষতিকর প্রভাব ফেলছে জানিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিষয়ে সতর্ক করলেও বাংলাদেশের গাইডলাইনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ডাক্তার হিসেবে আমি রোগীর উপকারের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু সেটার জন্য যেই মাত্রার প্রমাণ থাকা লাগবে, আর একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে আমার বা যে কোনো একটা হাসপাতালের গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে অথবা একটি সুপারিশ বলার ক্ষেত্রে
ওর চেয়ে অনেক শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়। কোনো স্টাডিতে বেনিফিট দেখা গিয়েছে, আবার এমন স্টাডিও আছে যেখানে রেমডেসিভিরের কোনো বেনিফিট দেখা যায়নি। সুতরাং আমাদের চিকিৎসকদের এটি ব্যবহারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনে তালিকাভুক্ত এসব ওষুধ ব্যবহারের ফলে রোগীরা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত রোগীর জন্য এখন পর্যন্ত কোনো ওষুধই সম্পূর্ণ সফল বলে প্রমাণিত হয়নি, কাজেই সেই ওষুধের চিকিৎসার উপর আমাদের জোর দেওয়ার কোনো পথ নাই। চিকিৎসকদের করোনার চিকিৎসা সংক্রান্ত ধারণা দিতেই বিভিন্ন দেশে ব্যবহৃত ওষুধ অন্তর্ভুক্ত করার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির। যারা কনসালটেন্ট থাকবে ওরা যদি পার্টিকুলার কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চায়, সেই ব্যবহার করার ইঙ্গিত দেওয়ার জন্য এটা হয়েছে। তাহলে সবাইকে কভার করে কিছু আছে, কিছু স্পেশালিস্টদের জন্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোনো ওষুধ বা চিকিৎসাকে স্বীকৃতি দেয়নি। কার্যকর ওষুধ পেতে আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি সলিডারিটি ও রিকভারি ট্রায়ালের ফলাফলের জন্য অপেক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তকরণের 200 কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনের গবেষক দলের বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিট জমা দিয়ে আসেন। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার সাইফুল্লাহ মুন্সি এই কিট গ্রহণ করেন। একই সঙ্গে কিটের পরীক্ষা বাবদ 4,35,000 টাকাও জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এখন যে কোনো সময় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা করতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আশা প্রকাশ করেন 7 দিনের মধ্যে সবকিছু সম্পন্ন হবে। টাকাও জমা দিয়েছি, কিটও জমা দিয়েছি। ওনারা 200টা চেয়েছেন, আমরা 200 কিট দিয়েছি। আর ওই পরীক্ষা বাবদ 4,35,000 টাকা চেয়েছেন, সেটাও জমা দিয়ে দিয়েছি। ওনারা শুরু করছেন, আশা করি হয়ে যাবে 7 দিনের মধ্যে। যাদের আশাবাদে আমরা দেরিতে হলো, কাজটা শুরু হয়েছে। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র জুড়ে লকডাউন তুলে নেওয়া নিয়ে পাল্টাপাল্টি মত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার। ইউরোপে টিকে থাকার লড়াইয়ে প্রবাসীরা। চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনী নিয়ন্ত্রিত 1 মিনিটের বাজার। মাত্র 60 মিনিটে 1000-এর বেশি মানুষ বিনামূল্যে চাল সহ নিজেদের প্রয়োজনীয় বাজার থেকে পণ্য তুলে নিলেন। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরোপুরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকাল 10টা থেকে 11টার মধ্যে মাত্র 1 ঘন্টায় 1000-এর বেশি অসহায় মানুষ নিয়ে গেছে তাদের পছন্দনীয় বাজার। নগরীর জমিয়তুল ফলাহ জাতীয় জামে মসজিদ বিশাল চত্বরে পরিকল্পিতভাবে সাজানো হয় পুরো বাজার। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময় এসে ত্রাণ সহযোগিতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। বাজারে ঢুকতে সবাইকে আগে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এরপর প্রথম টেবিলে রাখা ছিল মাস্ক এবং বাজারের ব্যাগ। বাকি সব টেবিলে সাজানো ছিল নানা ধরনের সবজি। অসহায় মানুষগুলো নিজেদের পছন্দনীয় সবজি ভরে নিচ্ছেন বাজারের ব্যাগে। আমরা এটা কোনো ত্রাণ কার্যক্রম করছি না, আমরা একটা মডেল দাঁড়াতে চাচ্ছি যে নিম্ন আয়ের মানুষরাও যাতে বাজারে এসে বাজার করতে পারে। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি চলছিল এই 1 মিনিটের বাজার কার্যক্রম শুরুর। নানাভাবে যাচাই বাছাই করে 1000 জনের তালিকা তৈরি করা হয়। এভাবে চলতি মাসে আরও কয়েকটি বাজার বসাবে সেনাবাহিনীর এই ইউনিট। আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সেটা কিনে নিয়ে এসেছি এবং সরাসরি লাভটা তাদেরকেই দেওয়া হয়েছে তাদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য। অঘোষিত লকডাউনের কারণে আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপর্যয়কর অবস্থা ছিল এই মানুষগুলো। আর তাই বিনামূল্যে পছন্দনীয় সবজি পেয়ে তারাও উচ্ছ্বসিত। বাইরে ভিড় আছে কিন্তু ভিতরে অনেকই সুন্দর সিস্টেমটা ভালো হয়েছে। জিনিসটা পাতে আমরা অনেক উপকার পাইছি আর কি। যারা নেতা আছে শহরের থেকে পাই না, কিন্তু আমরা সেনাবাহিনীতে যাগুলো পাইছি আমরা অনেক খুশি। 1 মিনিটের নিয়মিত সবজি বাজার ছাড়াও আরও 3টি ঈদ বাজারের মাধ্যমে সাধারণ মানুষদের কাপড়সহ নানা উপকরণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মূল্যবান চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত 2.5 বছরে নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে 24টি ডলফিনের মৃতদেহ। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে কেটে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। করোনার কারণে 1.5 মাসের বেশি সময় ধরে সকল ধরনের কলকারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের। চট্টগ্রামের স্থানীয় ভাষায় এই ডলফিন শুশুক নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন নদীতে গাঙ্গেয় প্রজাতির ডলফিন রয়েছে 1200টির মতো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। 2017 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 2.5 বছরে হালদা নদীতে 24টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 8 মে কেটে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে। ডলফিনটা আগে নানাভাবে এটা মারা গেছে, কিন্তু হালে গত 8 তারিখে আমরা একটি বিষয় যেটা দেখলাম, ডলফিনকে হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ইঞ্জিন চালিত নৌযান বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক 23টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ 52 কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, ওই ডলফিনের ওই চর্বি থেকে তেল বানানো হয়। এই তেলটা ওরা বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করে। ওই কনসেপ্ট থেকে এই কাজটা করছে। এটা আমি মনে করি হালদার ডলফিন সংরক্ষণের জন্য একটা অশনি সংকেত। তবে হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অন্তত দিনে একবার চেষ্টা করছি হালদা নদীতে একটা অভিযান পরিচালনা করার জন্য কিংবা হালদা নদীর উপর চোখ রাখার জন্য। ইতিপূর্বের তুলনায় এবার আমরা আমাদের অভিযান দ্বিগুণ করেছি। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে ভার্চুয়াল রায়ে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি 2018 সালের গবেষণা অনুসারে এই হালদা নদীতে 170টির মতো ডলফিন রয়েছে, যার মধ্যে 24টি ডলফিন বিভিন্নভাবে মারা গেছে। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগ ছাড়া হালদা নদীর এই ডলফিন কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন হালদা নদী গবেষকরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। আনুষ্ঠানিক উদ্বোধনের 6 দিনেও নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। এতে করে সরকারি দরের প্রভাব নেই ধানের হাটগুলোতে। কৃষকের তালিকা না পাওয়াকে বিলম্বের কারণ বলছে খাদ্য বিভাগ। তবে কৃষি বিভাগের দাবি তালিকা দেওয়া হয়েছে। কৃষক পর্যায়ে ধানের ন্যায্য দর নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখার দাবি জেলা প্রশাসনের। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। গত 7 মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান ও চাল কেনা কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কিন্তু এটা ঘোষণার আনুষ্ঠানিকতাতেই আটকে আছে। হাটগুলোতে চিকন জাতের ধান 800 টাকা হলেও মোটা ধান 650 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় বাজারে তার প্রভাব পড়ছে না। আমাদের যে খরচ, এই খরচের টাকাটাই আমাদের উঠছে না। 1000 থেকে মনে করেন 1050 টাকা হলে আমাদের তবিলটা কোনো মতে উঠছে। আমি একটা কৃষক, আমার নামই উঠেনি। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর কোনো নামই উঠেনি। অথচ জায়গা যারা ব্যবসা করে তাদের নামই উঠেছে। কৃষি বিভাগের তালিকা হাতে পাওয়ার পর দ্রুত ধান কেনা শুরু হবে বলে জানায় খাদ্য বিভাগ। তবে কৃষকের তালিকা ইতিমধ্যে খাদ্য বিভাগে দেওয়ার দাবি কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং উপজেলা এখন সংগ্রহ কমিটির মাধ্যমে একটা তালিকা লটারি সম্পন্ন হবে ইউনিয়ন ওয়ারি। আমাদের তালিকার জন্য কোনো কাজ আটকে নাই। আমাদের তালিকা মহাদেবপুর পর্যন্ত আজকে সবই চলে গেছে। উপজেলা ফুড অফিসে সব জায়গায় জমা দেওয়া হয়ে গেছে। অনেক জায়গাতে লটারি করে ফেলেছে, এখন দিলেই হয় মানুষ। ধানের ন্যায্য দর নিশ্চিতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানালেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আপনারা যখন ধান ক্রয় করবেন, আপনারা আবশ্যিকভাবে যৌক্তিকভাবে করবেন, ধানটা ক্রয় করবেন এবং আমরা এই জিনিসটা আমরা মনিটর করব। চলতি মৌসুমে জেলায় কৃষকের কাজ 26 টাকা কেজিতে 32,340 মেট্রিক টন ধান আর 36 টাকা কেজিতে মিলারদের কাছ থেকে 55,000 মেট্রিক টন চাল কিনবে খাদ্য বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। স্বল্প উৎপাদনেও গেল বছর চাঁপাইনবাবগঞ্জে আমের অর্থনীতির আকার বেড়েছে। বছর সেই আশায় শঙ্কা। করোনা বাস্তবতায় উৎপাদিত আমের বাজারজাতকরণে বিপর্যয়ে পড়তে পারে এ খাত। তবে উত্তরণে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। পৌষে কুশি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, এমন কয়েক ধাপেই ব্যাপারীদের কাছে বিক্রি হয় চাঁপাইনবাবগঞ্জের সবুজে ঘেরা আম বাগান। বাগান বেচাকেনায় বছরের এ সময়ে তড়িঘড়ি থাকে ব্যবসায়ী বাগানি আড়তদারদের। বৈশাখের এ শুনশান দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের আব্দুস সালাম বাগান পরিচর্যার ফাঁকে জানালেন, করোনা বাস্তবতায় এবারের চিত্র ভিন্ন। ভাইরাস কেউ আছে না, আমরা চিন্তায় কেউ আছি, বললেন খুবই চিন্তায় আছি।
এই সংকটেই বন্ধ হয়েছে 33,000 হেক্টর আম বাগানের ভিন্ন ভিন্ন ধাপের বেচাকেনা। এতে উঠছে না শ্রমিক খরচ, আমের যত্নে উৎসাহ হারাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসে ভয় করছে কি যে আম কিনে বিক্রি হবে কি হবে না, এই জন্য আপনার কম বেচা কিনা হয়। আগের তুলনায় বেচা কেনা হয় না, পাটের কাজ কামরও কিছু হয় না। আমরা বড় চিন্তার মধ্যে পড়ে যাব, আম কোথায় বেচবো, কে নিবে আম, কে খাবে। বাগান কিনেছে লক্ষ লক্ষ টাকার বাগান, আমগুলো কোথায় দেবো? আমরা তো বাইরে বেচার জন্য কিনেছি, চাপায় তো বেচার জন্য না। ক্ষতি কাটিয়ে উঠতে ভর্তুকির পাশাপাশি দ্রুত পচনশীল এ ফলের দেশব্যাপী বাজারজাতে সহায়তার দাবি ব্যবসায়ী নেতাদের। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য জেলায় বাজারজাত করতে পারে, এই ব্যাপারে সরকারের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। অবশ্য প্রশাসনের সমন্বিত উদ্যোগে দেশব্যাপী আমের বাজারজাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলছেন জেলা কৃষির শীর্ষ কর্মকর্তা। এখান থেকে পরিবহন করে ট্রাকে করে নিয়ে যেতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন সবাই তৎপর আছে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা 2.5 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য আগের বছরের হিসাবে 1200 থেকে 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়া বিমান টিকিটে 2021 সালের 14 মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। তবে কোনো যাত্রীর টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে নিতে পারবেন তাও, আর তা এজন্য গুনতে হবে না বাড়তি কোনো চার্জও। সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক। বিমান কর্তৃপক্ষ জানায় 31শে মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল 240 কোটি টাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট। লকডাউনের কারণে বন্ধ থাকা বাসা ও প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু বিস্তারের শঙ্কা বেশি, তাই নিজ উদ্যোগে এসব প্রতিষ্ঠান খুলে জমে থাকা পানি পরীক্ষার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে অনলাইন নীতি নিয়ে কথা বলেন। দুর্নীতি প্রতিরোধে কিউআর পদ্ধতিতে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমি অনুরোধ করব, যেই বাড়িতে কেউ ভদ্রলোক যদি নিজে নাই থাকে, চাবি মেরে ওখানে আমিও বা ঢুকবো কিভাবে? সুতরাং যেই ভদ্রলোক বা যেই অফিস আছে, আমি অন্যদেরকে অনুরোধ করব যে আপনারা এসে আপনাদের কাউকে দিয়ে এসে আপনাদের অফিসটা বা বাসাটা খুলাই দিয়ে আপনারা পরিষ্কার করুন। বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আমরা পাই, সেই প্রতিষ্ঠানের এগেইনস্টে কিন্তু জিরো টলারেন্স দেওয়া হবে, কারণ একটি প্রতিষ্ঠান বা একটি ভুলের জন্য আমরা কেউ মাসুল দিতে পারবো না। দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণের পর এবার কোভিড-19 যুদ্ধের অগ্রসৈনিকদের স্মরণ করলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে স্যালুট জানিয়েছেন রুবেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড 19 জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 269। এ পর্যন্ত সর্বোচ্চ 1162 জন শনাক্ত। করোনা যুদ্ধ মোকাবিলায় যোগ দিলেন 2000 নতুন চিকিৎসক। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। পঞ্চম দফায় সাধারণ ছুটি 30শে মে পর্যন্ত বাড়ছে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদে সরকারি কর্মচারীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে সরকারের নগদ অর্থ সহায়তা শুরু কাল থেকে। সরাসরি মোবাইল অ্যাকাউন্ট যাবে 2500 টাকা, টানা 3 মাস দেওয়ার পরামর্শ। এবং চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবে নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করাই উদ্দেশ্য। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।